বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের এই সেশনে আজকে আমরা বিগত বছরগুলিতে আসা সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট এই চ্যাপ্টারের অঙ্ক দেখে নেব। 2006 থেকে 2018 পর্যন্ত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আসা বাছাই করা প্রশ্নোত্তর নিয়ে এই সিরিজ। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, 550টা প্রশ্নের এরিথমেটিক ই বুক এবং ডেসক্রিপটিভ ম্যাথের উপর একটা ই বুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে কোনো টাকা 10 বছরে 3 গুণ হলে সরল সুদের হার কত। কোনো টাকা সেটা যদি 100 হয়, 10 বছরে 3 গুণ হচ্ছে অর্থাৎ 300 টাকায় পরিণত হচ্ছে। ব্যাংকে 100 টাকা রেখেই যদি 300 টাকায় পরিণত হয়, সুদ কত পাচ্ছ? সুদ পাচ্ছ 200 টাকা। এটা কত বছরে পাচ্ছ? এটা 10 বছরে পাচ্ছ। তাহলে 100 টাকা রাখলে 10 বছরে যদি 200 টাকা সুদ পাও, তাহলে প্রতি বছর কত করে সুদ পাচ্ছ? 20 টাকা। 100 টাকার 1 বছরের সুদ 20 টাকা হলে সুদের হার হবে 20%, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। পরের প্রশ্ন, 2-এর প্রশ্নে বলেছে যখন সুদের হার 13% থেকে কমে 12.5% হয়, তখন বছরে 104 টাকা আয় কম হয়। আসল টাকার পরিমাণ কত? দেখো, বছরে আয় 104 টাকা কম হচ্ছে কেন? তার কারণ হচ্ছে সুদটা 13% ছিল, সেখান থেকে এখন কমে 12.5% হলো, অর্থাৎ সুদের হারটা 0.5% কম পাচ্ছ। তাহলে এই যে 104 টাকা কম পাচ্ছ, এর কারণ হচ্ছে সুদের হার 0.5% কম পাওয়া। তাহলে আমি বলতে পারি সুদের হার এই 0.5% যেটা কম পাচ্ছি, সেটার মানই হচ্ছে 104 টাকা। বোঝা গেছে? এখান থেকে দশমিক তুলে আমি এদিকে একটা শূন্য দিয়ে দেবো। তাহলে আমি বলবো 5%-এর ভ্যালু 1040 টাকা। আসল টাকা অর্থাৎ 100%-এর ভ্যালু তোমাকে বার করতে হবে। এটাকে 20 দিয়ে গুণ করলে 100% হয়, তাই এটাকে 20 দিয়ে গুণ করলে উত্তর হবে। তাহলে এক্ষেত্রে উত্তর হবে 20,800 টাকা, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন, 3-এর প্রশ্নে বলেছে কত বছরে 4% সরল সুদের হারে 6,900 টাকার সুদ 2,484 টাকা হবে। দেখো, মোট সুদ পেয়েছে 2,484 টাকা। বছরে কত করে সুদ পাচ্ছে? 6,900 টাকা যদি রাখা হয়, তাহলে বছরে 4% করে সুদ পাচ্ছে, অর্থাৎ প্রতি বছরে 69 গুণিতক 4 276 টাকা সুদ পাওয়া যাচ্ছে। যদি প্রতি বছর 276 টাকা সুদ পাওয়া যায়, তাহলে এই 2,484 টাকা সুদ পেতে কত বছর লাগবে? বছরে 276 টাকা করে সুদ পাওয়া যাচ্ছে, মোট সুদ 2,484, তাহলে বছর হবে 9, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। পরের প্রশ্ন, 4-এর প্রশ্নে বলেছে কোনো ব্যাংকে সুদের হার যখন 5% থেকে কমে 4% হয়, তখন এক ব্যক্তি ব্যাংক থেকে পাওয়া সুদের পরিমাণ সমান রাখার জন্য আরও 2,000 টাকা ব্যাংকে জমা করলেন। তিনি আগে কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন? কি বলছে প্রশ্নটা? একটা ব্যক্তি ব্যাংকে কিছু টাকা রেখেছিল, তখন ব্যাংক তাকে 5% হারে সুদ দিত। কিন্তু এখন ব্যাংক যাই 4% সুদ দিচ্ছে, অর্থাৎ সুদের হারটা যাই কমিয়ে দিচ্ছে, তাহলে ব্যক্তির আয় কম হওয়া উচিত। কিন্তু ব্যক্তি তার আগের আয়, অর্থাৎ যে টাকাটা তিনি ইন্টারেস্ট পেতেন, সেই একই টাকা ইন্টারেস্ট পাওয়ার জন্য ব্যাংকে যে টাকাটা ছিল তার সঙ্গে আরও 2,000 টাকা অতিরিক্ত দিলেন। এতে করে দেখা গেল তিনি আগে যে টাকাটা সুদ পেতেন, এখনও সেই টাকাটাই সুদ পাচ্ছেন। তাহলে ব্যাংকে তিনি প্রথমে কত টাকা রেখেছিলেন, এটাই প্রশ্ন বোঝা গেছে? দুটো প্রসেস আছে, অপশান থেকে অঙ্কটা খুব তাড়াতাড়ি করা যায়। যেমন আমি যদি মনে করি ব্যাংকে আগে 8,000 টাকা রেখেছিলেন, তাহলে প্রতি বছর 5% হারে 8,000 টাকায় কত টাকা ইন্টারেস্ট পেতেন? 8,000 টাকার 5% 400 টাকা, এটা ইন্টারেস্ট পেতেন। এখন ইন্টারেস্ট 4% হয়ে গেছে, অর্থাৎ ইন্টারেস্ট কমে গেছে। কিন্তু ব্যক্তি চাইছে যে এই যে 400 টাকা আমি ইন্টারেস্ট পেতাম, সেই টাকাটাই ইন্টারেস্ট পাবো, আমি 2,000 টাকা আরও রেখে দেবো। আমি যেহেতু ধরেছি ব্যক্তি 8,000 টাকা আগে রেখেছিলেন, এখন যদি আরও 2,000 টাকা ব্যাংকে জমা দেন, তাহলে এখন ব্যাংকে জমা করা রাশির পরিমাণ 10,000 টাকা।
এই 10,000 টাকার ওপর যদি ব্যাংক 4% ইন্টারেস্ট দেয় তাহলে দেখব এখন ইন্টারেস্ট পাচ্ছি 400 টাকা, অর্থাৎ আগে যে টাকাটা ইন্টারেস্ট পেতাম এখনও সেই টাকাটা ইন্টারেস্ট পাচ্ছি। তাহলে আমি বলতে পারি আমি যেটা ধরেছিলাম সেটাই উত্তর। জাস্ট যদি ফিগারগুলোর দিকে তাকাও তাহলে কিন্তু উত্তরটা খুব তাড়াতাড়ি হবে। বোঝা গেছে? অথবা যদি মনে হয় না আমি এইভাবে করতে পারবো না, তাহলে তোমরা কি করবে, মনে করো প্রথমে X টাকা ব্যাংকে রেখেছিলেন, ব্যাংক 5% ইন্টারেস্ট দিচ্ছে, তাহলে এই টাকাটা ইন্টারেস্ট পেতেন তিনি। এখন এই টাকায় ইন্টারেস্ট পেতে চাইছেন, যে টাকাটা তিনি আগে রেখেছিলেন তার সঙ্গে 2,000 টাকা আরও অ্যাড করলেন। এখন ব্যাংক এই টাকার ওপর 4% ইন্টারেস্ট দিচ্ছে, তাহলে আমি বলতে পারি এইটার ভ্যালু সমান এইটা। এখান থেকে পার্সেন্টেজ কেটে দাও, 5x এদিকে 4xটা নিয়ে এসো, অর্থাৎ 5x - 4x সমান 4 দুগুণে 8,000। দেখো এক্সের ভ্যালু 8,000, এটাও কিন্তু করতে পারতে। বোঝা গেছে? পরের প্রশ্ন, কোনো টাকা 10 বছরের সরল সুদের হারে দ্বিগুণ হয়, কত বছরে টাকাটি 4 গুণ হবে? দেখো যদি 100 টাকা রাখা হয়, 10 বছরে দ্বিগুণ হচ্ছে অর্থাৎ 200 টাকা। তাহলে ইন্টারেস্ট কত পাচ্ছ? 100 টাকা রেখে 200 টাকা যদি পাও তাহলে 200 - 100 অর্থাৎ 100 টাকা ইন্টারেস্ট পাবে। 10 বছরে 100 টাকা ইন্টারেস্ট পেলে প্রতি বছর কত করে ইন্টারেস্ট পাবে? 10 টাকা। 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা হলে আমি বলবো সুদের হার হচ্ছে 10%। এবারে বলেছে কত বছরের টাকাটি 4 গুণ হবে। টাকাটি মানে এই যে টাকাটা রেখেছিলাম এইটা এখন 4 গুণ হয়ে গেল, অর্থাৎ 400 টাকা হয়ে গেল। 100 টাকা রেখে 400 টাকা হলে ইন্টারেস্ট কত? 400 - 100 300 টাকা। তাহলে এখন 300 টাকা ইন্টারেস্ট পাচ্ছ, আর এখানে বার করলে প্রতি বছর 10 টাকা করে ইন্টারেস্ট পাচ্ছ। 300 টাকা প্রতি বছর যদি 10 টাকা করে ইন্টারেস্ট পাই, 300 টাকা ইন্টারেস্ট পেতে সময় লাগবে 30 বছর, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন, 6 প্রশ্নে বলেছে কোনো টাকার সরল সুদের পরিমাণ তার 4/9 গুণ হলে সুদের হার ও সময়ের পরিমাণ সমান হলে সুদের হার কত? এখানে দেখো অঙ্কটায় সময়ের পরিমাণ এবং সুদের হার সমান, অর্থাৎ রেট এবং টাইম যদি সমান হয় তাহলে রেট বা টাইম বার করার জন্য একটা সূত্র আছে। আমি বলবো সূত্রটা কী করে তৈরি হলো, কিন্তু এইটাকে মনে রাখার চেষ্টা করো। যে ক্ষেত্রে রেট আর টাইম সমান হবে, রেট অথবা টাইম এটা বার করতে বললে তার সূত্র হবে √100 গুণিতক এখানে যে ফ্র্যাকশানটা দিয়েছে 400√20 9√3, অর্থাৎ রেট বা টাইম যাই বলো সেটা হচ্ছে 6.23%। যদি রেট বলে 6.23% হবে, টাইম চাইলে 6.23 বছর হবে। বোঝা গেছে? তাহলে উত্তর এক্ষেত্রে অপশান নাম্বার 2। কেন এটা হয়? সিম্পল ইন্টারেস্টের বেসিক যে ফর্মুলা আছে সেটা হচ্ছে 100I = PTR, যেখানে I সমান ইন্টারেস্ট, P সমান প্রিন্সিপাল বা আসল টাকা, T টাইম যেটা বছরে ব্যবহার করা হয় এবং R হচ্ছে রেট। এক্ষেত্রে T সমান R দেওয়া আছে, অর্থাৎ আমি যদি T এর জায়গায় R অথবা R এর জায়গায় T বসাই তাহলে সূত্রটা কিরম আসবে? সূত্রটা আসবে 100I = P × T ছিল, আমি মনে করো R এর জায়গায় T বসিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি T² এর ভ্যালু আসছে 100 গুণিতক I/P। তাহলে T এর ভ্যালু কি আসবে? √100 × I/P। এবারে দেখো প্রশ্নে যেটা দেওয়া থাকে সুদের পরিমাণ আসলের 4/9 গুণ, সুদের পরিমাণ আসলের 4/9 গুণ। তাহলে আমি এখান থেকে বলতে পারি I/P এর ভ্যালু হচ্ছে 4/9, এটা বলা যায়। তাহলে বুঝতে পারছো আমি কেন বলেছিলাম যে এই সূত্রটা মনে রাখতে। 100 গুণিতক I/P এবং I/P এর ভ্যালু যেটা দেয়া থাকে সেটাই কিন্তু এখানে দেখো ডাইরেক্ট বসে যাচ্ছে। তাহলে যখনই T আর R এর ভ্যালু দেওয়া থাকবে তখনই তোমরা কিন্তু √100 × ফ্র্যাকশান এটাকে মনে রাখবে। 7 প্রশ্নে বলেছে কোনো টাকার 4% সরল সুদের হারে 4 বছরের সুদের পরিমাণ সেই টাকার 5% সরল সুদের হারে 3 বছরের সুদের পরিমাণের থেকে 80 টাকা বেশি হলে টাকার পরিমাণ কত? যেহেতু একই টাকার কথা বলা হয়েছে তাহলে আমি বলবো 4% সরল সুদের হারে 4 বছরের সুদ হচ্ছে 16% এবং 5% সরল সুদের হারে 3 বছরের সুদ হচ্ছে 15%। অর্থাৎ যে টাকাটার কথা বলা হচ্ছে সেই টাকার 16% এবং সেই টাকার 15%র পার্থক্য প্রশ্নে বলা আছে 80 টাকা।
দেখতে পাচ্ছ সুদের পরিমাণের থেকে 80 টাকা বেশি। বেশি মানে যে ইন্টারেস্টটা আমি প্রথমে পাচ্ছিলাম আর যে ইন্টারেস্টটা আমি এখন পাচ্ছি তাদের পার্থক্য 80 টাকা। বোঝা গেছে? যেহেতু এটা একই টাকা দেওয়া আছে তাই আমি এখানে পার্সেন্টেজের সঙ্গে টাইমটাকে গুণ করে দিলাম। যদি আলাদা টাকা হতো তাহলে এক্স বা ওয়াই ধরার প্রশ্ন আসতো। তাহলে 16% থেকে 15% বাদ দিলে 80 টাকা, অর্থাৎ 1%-এর ভ্যালু 80 টাকা। বলেছে আসল টাকার পরিমাণ কত? আসল টাকা মানে 100%-এর ভ্যালু কত? এটাকে 100 দিয়ে গুণ করলে 100% আসে, তাই এটাকে 100 দিয়ে গুণ করে আমি বলবো উত্তর হবে 8000 টাকা, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন 8-এর প্রশ্নে বলেছে একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি 3% বেশি সুদের হারে টাকাটি রাখা হতো তবে আরও 450 টাকা বেশি আয় হতো। টাকার পরিমাণ নির্ণয় করো। আগে একটা টাকার ক্ষেত্রে ইন্টারেস্ট পাওয়া যেত, এখন সেই ইন্টারেস্টের তুলনায় 3% বেশি ইন্টারেস্ট দেওয়ার ফলে আরও 450 টাকা বেশি পাচ্ছি। তাহলে আমি বলতে পারি এই যে 450 টাকাটা বেশি পাচ্ছি তার কারণ হচ্ছে আমি এখন বছরে 3% করে বেশি সুদ পাচ্ছি। বছরে 3% করে বেশি সুদ পেলে 2 বছরে আমি কত বেশি সুদ পাচ্ছি? 2 × 3%। বোঝা গেছে? বছরে 3% বেশি পেলে 2 বছরে 3 দুগুণে 6% আমি বেশি পাচ্ছি ইন্টারেস্ট। 6% ইন্টারেস্ট বেশি পাচ্ছি আর প্রশ্নে বলছে 450 টাকা বেশি পাচ্ছি, অর্থাৎ এই 6%-এর ভ্যালু 450 টাকা। আমি যদি এখান থেকে এইটা কাটি তাহলে আমি বলবো 2%-এর ভ্যালু হচ্ছে 150 টাকা। বলেছে টাকার পরিমাণ অর্থাৎ 100%-এর ভ্যালু কত? 2%-এর ভ্যালু 150 হলে 100% বার করতে গেলে এটাকে 50 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকেও 50 দিয়ে গুণ করে আমি বলবো আসলের পরিমাণ 7500 টাকা, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন 9-এর প্রশ্নে বলেছে 24,000 টাকার 8% সরল সুদের হারে কিছু বছর পরে 26,880 টাকায় পরিণত হলে কত সময়ের জন্য টাকাটি রাখা হয়েছিল? 24,000 টাকা রেখে যদি 26,880 টাকা পাওয়া যায় তবে ইন্টারেস্ট কত? 26,880 থেকে 24,000 বাদ দিলে বলবো 2,880 টাকা ইন্টারেস্ট। এবারে দেখো 24,000 টাকা যদি আমি ব্যাংকে রাখি এবং বছরে যদি 8% সুদ দেয় তাহলে ব্যাংক আমাকে প্রতি বছর কত টাকা করে সুদ দিচ্ছে? 240 × 8 1920 টাকা করে। ব্যাংক আমাকে 1920 টাকা করে সুদ দেবে প্রতি বছর, কিন্তু আমি মোট সুদ পেয়েছি 2,880 টাকা। তাহলে আমি বলতে পারি এক বছর এই প্রথম বছরে সুদ পেলাম 1920 টাকা, মোট 2,880 টাকা সুদ পেয়েছি, তার মধ্যে এক বছরে সুদ পেয়েছি 1920 টাকা। তাহলে এখনও কত টাকা বাকি থাকছে? 960 টাকা। দেখো 1920 ঠিক হাফ, দেখো 2 দিয়ে ভাগ করলে এটা 960 হবে। তাহলে এক বছরের ঠিক হাফ, এটা হাফ বছর হবে। 1920 আর 960 যোগ করলে 2,880 টাকা হয়। তাহলে 1 আর 1.5 হাফ, এটাকে যোগ করলে 1.1 বছর হবে। তাহলে আমি বলতে পারি 1.1 বছরে 2,880 টাকা ইন্টারেস্ট পাওয়া যায়, যেটা আমরা এখানে বার করতে চাইছি। তাহলে প্রশ্নে বলেছিল এই ইন্টারেস্টটা কত বছর পরে পাওয়া যাবে? আমি দেখছি এই ইন্টারেস্টটা 1.1 বছর বা 18 মাস পরে পাওয়া যাবে, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন 1% সরল সুদের হারে কিছু টাকার x বছরের সুদ x টাকা হলে আসল টাকার পরিমাণ কত? 100i = PTR, এই বেসিক ফর্মুলা আমরা এটাকে বসিয়ে দেবো। আসল টাকার পরিমাণ অর্থাৎ P চেয়েছে, ইন্টারেস্ট কত? x টাকা, 100x লিখলাম। P চেয়েছে, টাইমটা কত দেওয়া আছে? টাইমটাও দেওয়া আছে x, আমি xটা এইভাবে লিখি। টাইমটা দেওয়া আছে x, রেটটাও দেওয়া আছে x, আমি x যদি কাটি তাহলে আসল টাকার পরিমাণ হবে 100/x টাকা, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন এক ব্যক্তি 12% সরল সুদের হারে কিছু টাকা ব্যাংক থেকে ধার নিলেন। 3 বছর পর যদি তিনি সুদ হিসেবে 5,400 টাকা দেন তবে তিনি কত টাকা ধার নিয়েছিলেন? দেখো প্রতি বছর 12% হারে সুদ দিতে হবে। 3 বছরে কত শতাংশ সুদ দেবেন? 12 × 3 36%। ঠিক, কিন্তু তিনি সুদ দিচ্ছেন 5,400 টাকা। আমি দেখছি সুদ দেবেন 36%, প্রশ্ন বলছে তিনি 5,400 টাকা সুদ দেবেন। তাহলে 36%-এর মান 5,400 টাকা।
আমি যদি 9 দিয়ে কাটি এটা হবে 4% মান 600 টাকা। বলেছে কত টাকা ধার নিয়েছিলেন অর্থাৎ আসল টাকার পরিমাণ। আসল টাকার পরিমাণ সবসময় 100%। এটাকে 25 দিয়ে গুণ করলে 100% আসে, তাই এটাকে 25 দিয়ে গুণ করে আমি বলবো যে 15,000 টাকা তিনি ধার নিয়েছিলেন, যেটা অপশান নাম্বার 3-তে আছে। বোঝা যাচ্ছে এটাকে 25 দিয়ে গুণ করেছো, এটাকেও 25 দিয়ে গুণ করে উত্তর বেরোবে। পরের প্রশ্ন, কোনো টাকা 5% সরল সুদের হারে 2 বছরে 132 টাকায় পরিণত হলে তার বর্তমান মূল্য কত? প্রতি বছর 5 টাকা করে ইন্টারেস্ট পাচ্ছ, 2 বছরে কত পাবে? 10 টাকা। অর্থাৎ 2 বছরে 10% ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে। 100 টাকা যদি রাখো, 2 বছরে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে 10%, অর্থাৎ 2 বছর পরে তুমি হাতে মোট পাবে 100 + 10 110 টাকা। এটা তো বলতে পারি 100 টাকা রাখলে 2 বছর পর হাতে পাবো 110 টাকা। তার মানে আমি হাতে 110 টাকা পেতে চাইলে আমাকে ব্যাংকে রাখতে হবে 100 টাকা। আমি যদি শূন্যটা এখানে কেটে দিই তাহলে বলবো যে আমি যদি 11 টাকা 2 বছর পর পেতে চাই তাহলে আমাকে এখন ব্যাংকে রাখতে হবে 10 টাকা। আমি 2 বছর পর 132 টাকা পেতে চাইছি, তাহলে এখন ব্যাংকে কত রাখতে হবে এটাই প্রশ্ন। বোঝা গেছে? এটাকে 12 দিয়ে গুণ করলে 132 আসে, তাই এটাকে 12 দিয়ে গুণ করে আমি বলবো আমাদের উত্তর আসবে 120 টাকা, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন, 13 প্রশ্নে বলেছে যদি কোনো টাকার 6 বছরের সুদের পরিমাণ আসলের 30% হয় তবে কত বছর পর এটি আসলের সমান হবে? দেখো, আসল যদি 100 টাকা হয়, 6 বছরে সুদ পাচ্ছে আসলের 30%, এর 30% মানে 30 টাকা। 6 বছরে যদি 30 টাকা সুদ পাওয়া যায় তাহলে বছরে কত করে সুদ পাচ্ছে? 5 টাকা। 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা, মানে সুদের হার 5% আমি বলতে পারি। এবারে বলেছে কত বছরে এটি আসলের সমান হবে, অর্থাৎ সুদ আসলের সমান হবে। আসল 100 টাকা, সুদও পেতে চাইছি 100 টাকা। এখন বছরে 5 টাকা করে আমি সুদ পাই, 100 টাকা সুদ পেতে গেলে কত বছর রাখতে হবে? তোমরা বলবে 20 বছর, যেটা অপশান নাম্বার 2 আছে। পরের প্রশ্ন, যদি সরল সুদের হারে 1 টাকার 60 বছরে সুদের পরিমাণ 9 টাকা হয় তবে সুদের হার নির্ণয় করো। কি বলেছে? 1 টাকা যদি রাখো তবে 9 টাকা ইন্টারেস্ট পাবে। অর্থাৎ আমি যদি ব্যাংকে 100 টাকা রাখি তাহলে 900 টাকা ইন্টারেস্ট পাবো। 100 টাকা রেখে আমি 900 টাকা ইন্টারেস্ট পাচ্ছি 60 বছরে। 60 বছরে যদি 900 টাকা ইন্টারেস্ট পাই তাহলে বছরে কত করে ইন্টারেস্ট পাবো, এটাই প্রশ্নে ছিল। অর্থাৎ ইন্টারেস্ট রেট 15%, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন, 15 প্রশ্নে বলেছে বছরে 5% সরল সুদের হারে কত টাকার প্রতিদিনের সরল সুদ 1 টাকা হবে? দেখো, প্রতিদিন 1 টাকা করে সুদ পেলে 365 দিন, অর্থাৎ 1 বছরে সুদ পাবে 365 টাকা। এটা আমি বলতে পারি ইন্টারেস্ট 365 টাকা। দিনে 1 টাকা করে ইন্টারেস্ট পেলে 365 দিন বা 1 বছরে 365 টাকা ইন্টারেস্ট পাওয়া যাবে। এবারে আমরা 100I = PTR এই সূত্রে ফেলে দেবো। 100 ইন্টারেস্ট আমি এখান থেকে দেখতে পাচ্ছি 365, চেয়েছে কত টাকার অর্থাৎ আসল টাকা, পি এর পরিমাণ নির্ণয় করতে বলেছে, তাই পিটাকে বসিয়ে রাখলাম। এখানে টাইম কত? 1 টাকা হবে 1 বছরে, অর্থাৎ টাইম 1, আর রেটটা হচ্ছে 5। এখান থেকে যদি 5 দিয়ে কেটে দাও এটা হবে 7,300 টাকা, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন, কোনো টাকা 3 বছরে 815 টাকা ও 4 বছরে 854 টাকায় পরিণত হয়, টাকার পরিমাণ কত? এইটা 3 বছরে 815 টাকা হয়ে গেল এবং এই টাকাটাই 4 বছরে 854 টাকা হয়ে গেল। তাহলে এইটা 3 বছর, এটা 4 বছর হলে এই গ্যাপটা কত বছরের? অবশ্যই 1 বছরে। আর এই টাকার গ্যাপটা কত? 854 থেকে 815 যদি বাদ দিই 39 টাকা। তাহলে আমি দেখতে পাচ্ছি প্রতি বছর 39 টাকা করে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে। বুঝতে পারছো? 1 বছরে টাকার গ্যাপ 39, অর্থাৎ ইন্টারেস্টটা আমি প্রতি বছর 39 টাকা করে পাচ্ছি। প্রতি বছর যদি 39 টাকা ইন্টারেস্ট পাওয়া যায় তাহলে 3 বছরে কত ইন্টারেস্ট পাওয়া গেছিলো? 39কে 3 দিয়ে গুণ করে দাও।
39কে 3 দিয়ে গুণ করলে 117 টাকা। তাহলে এই 3 বছরে এখানে যে টাকাটা ছিল তার 3 বছরের ইন্টারেস্ট 117 টাকা যোগ হওয়ার পরে এখানে আমি 815 টাকা হাতে পাচ্ছি। তাহলে আমি বলবো 3 বছর পর 815 টাকা আমি হাতে পাচ্ছি তখনই যখন আমি 117 টাকা ইন্টারেস্টটা যোগ করছি। তাহলে এই টাকার পরিমাণ কত ছিল? 815 থেকে এই দিকে যাচ্ছি, তাই 117 বিয়োগ করে দেবো। 815 থেকে 117 বাদ দিলে 698 টাকা হয়। তাহলে মূল টাকা ছিল 698, যেটা অপশান নাম্বার 3-তে আছে। 17 প্রশ্নে বলেছে 1200 টাকার 3 বছরের ও 800 টাকার 4 বছরের সুদের পার্থক্য 20 টাকা হলে সুদের হার নির্ণয় করো। দুটো উপায় আছে, অপশান থেকে করে দিতে পারো ডাইরেক্ট, আর না হলে একটা বেসিক প্রসেস আছে সেখান থেকে করতে পারো। আমি অপশান মেথডটা ফার্স্টে দেখাচ্ছি, যেটা পরীক্ষার সময় খুব অ্যাপ্লাই হয় অপশান অনুযায়ী। দেখো, বছরে যদি আমি সুদ 10% ধরি, কেন 10? তোমরা মাঝে মাঝে প্রশ্ন করো 2.5 নয় কেন? 2.5 কেন প্রথমে করতে যাবো আমাকে বলো। তার কারণ আমি প্রথমে শুরু করব সেই সমস্ত ফিগারগুলো দিয়ে যেগুলোকে ক্যালকুলেশন করা আমার পক্ষে সুবিধে হবে, তাই তো? দেখো, 10% আমি যদি ক্যালকুলেশন শুরু করি, যদি 10% উত্তর না বেরোয়, আমি দেখব টাকা যে সুদের কথা এখানে বলা আছে সেটা যদি না বেরোয় তাহলে আমি সুদটাকে হাফ করতে পারি, অর্থাৎ 10-এর হাফ 5, 5-এ যদি না হয় তাহলে 5-এর হাফ 2.5। দেখো, একটা ক্যালকুলেশন আমি শুধুমাত্র 10% করে দেখব সুদটা কত আসছে, সেই সুদটা এটার সঙ্গে কিন্তু সমান হতে হবে। যদি না হয় 10%কে হাফ করব, তাহলে যে সুদটা আমি 10% ধরে পাচ্ছিলাম তাকে হাফ করলে 5%-এ আমি উত্তরটা আমি পাবো। কি বললাম? দেখো, আমি যদি 10% ইন্টারেস্ট ধরি, 3 বছরে কত ইন্টারেস্ট পাবো? 30%। 1200 টাকার 30% মানে কত? 360 টাকা। ঠিক। এবার 800 টাকা 4 বছরের জন্য রাখা হচ্ছে। প্রতি বছর যদি 10% করে সুদ হয়, 4 বছরে কত হবে? 40%। 800 টাকার 40% কত? 4 32, 320 টাকা। তাহলে সুদের পার্থক্য আমি কত দেখছি? 40 টাকা, যখন আমি 10% সুদের হার ধরছি। কিন্তু আমি দেখছি সুদের পার্থক্য 20 টাকা আছে, অর্থাৎ এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে তবে 20 আসবে। তাহলে আমি বলবো সুদের পার্থক্য যেটা আছে সেটাকেও আমি 2 দিয়ে ভাগ করে অ্যান্সার বলবো 5%। বোঝা গেছে? আমি 10%টাকে ধরে দেখলাম সুদের পার্থক্য 40 হবে, কিন্তু পার্থক্য দেওয়া আছে 20, আমি এটাকে 2 দিয়ে ভাগ করলে 20 আসে, তাই এটাকে 2 দিয়ে ভাগ করে আমি বলবো 5% অ্যান্সার, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। তাহলে আমি 10 ধরে অঙ্কটা এগোলাম, কিন্তু উত্তর দেখলাম 5% হচ্ছে। বোঝা গেছে? এটাকে বেসিক প্রসেসেও করতে পারতে। দেখো, 1200 টাকা 3 বছর রেখে কিছু একটা ইন্টারেস্ট পেয়েছো। আমি বলছি 1200 টাকা 3 বছর রেখে সেই ইন্টারেস্টটা যদি আমি 1 বছরেই পেতে চাই, তাহলে আমাকে 3 × 3600 টাকা ব্যাংকে রাখতে হবে। এটা ভালো করে বোঝো। 1200 টাকা 3 বছর পর রেখে যে ইন্টারেস্টটা পেতে, সেই ইন্টারেস্টটা আমি 1 বছরেই পেতে চাইলে আমাকে এইটার সঙ্গে এটাকে গুণ করতে হবে, অর্থাৎ ব্যাংকে রাখতে হবে 3600 টাকা। একইভাবে 800 টাকা 4 বছর রেখে যে ইন্টারেস্টটা পেতে চাইছো, সেই ইন্টারেস্টটা যদি 1 বছরেই পেতে চাও, তাহলে তোমাকে 4 × 800 অর্থাৎ 3200 টাকা ব্যাংকে রাখতে হবে। আমি যদি সুদের হার R% ধরি, আমরা বেসিক ফর্মুলা জানি 100I = PTR, এটা জানি। তাহলে ইন্টারেস্ট ফর্মুলা কী হবে? PTR/100। ঠিক। আমি এই ইন্টারেস্টের ফর্মুলাটা এখানে বসাচ্ছি। প্রিন্সিপাল কত? 3600 ইন্টু টাইম হচ্ছে 1 বছর। কেন? আমি সবগুলোকে 1 বছরে পরিণত করেছি। আর রেটটা আমাকে বার করতে হবে, /100 আছে। এই টাকার 1 বছরের আমি ইন্টারেস্ট পেলাম এইটা। আর 3200 টাকার 1 বছরের ইন্টারেস্ট কত হবে? 3200 গুণিত টাইম হচ্ছে 1 বছর, আর রেটটা হচ্ছে R/100। এই ইন্টারেস্ট দুটোর পার্থক্য প্রশ্নে দেওয়া আছে 20। বোঝা গেছে? এবারে দেখো, এখান থেকে এটাকে জাস্ট কেটে দাও। তাহলে 36R - 32R অর্থাৎ 4R এর ভ্যালু হচ্ছে 20, তাহলে R এর ভ্যালু 5% হবে, যেটা প্রথমেই অপশান থেকে তোমরা করতে পারতে। পরের প্রশ্ন 18 প্রশ্নে বলেছে A 600 টাকা Bকে 2 বছরের জন্য ও 150 টাকা Cকে 4 বছরের জন্য ধার দিল। যদি দুজনের কাছ থেকে সুদ বাবদ সে মোট 90 টাকা পায়, তবে সরল সুদের হার কত? ঠিক আগের কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই হবে।
এ 600 টাকা 2 বছরের জন্য দিচ্ছে, কিছু একটা ইন্টারেস্ট পেল, এবং সিকে 150 টাকা 4 বছরের জন্য দিচ্ছে, কিছু একটা ইন্টারেস্ট পেল। এই ইন্টারেস্ট দুটোর যোগফল 90 টাকা বলেছে। বুঝেছো? দুজনের কাছ থেকে মোট 90 টাকা পাওয়া যাচ্ছে। আমি একটু আগে কি বললাম, 600 টাকা 2 বছর রেখে যে ইন্টারেস্টটা পাচ্ছ, সেই ইন্টারেস্টটা 1 বছরেই পেতে চাইলে তোমাকে 600 × 2 1200 টাকা রাখতে হবে। একইভাবে 150 টাকা 4 বছর রেখে যে ইন্টারেস্টটা পাচ্ছ, সেই ইন্টারেস্টটা 1 বছরেই যদি তুমি পেতে চাও, তাহলে 150 × 4 600 টাকা ব্যাংকে রাখতে হবে। আমি এখানে বললাম 1200 টাকার 1 বছরে যে ইন্টারেস্টটা পাওয়া যাবে আর 600 টাকার 1 বছরে যে ইন্টারেস্টটা পাওয়া যাবে, সেই ইন্টারেস্ট দুটোর যোগফল হবে 90 টাকা, যেটা এখানে দেওয়া আছে। 1200 টাকা 1 বছর, 600 টাকা 1 বছর এইভাবে না রেখে আমি বলতে পারি 1200 + 600 1800 টাকা 1 বছর রাখলে আমি 90 টাকা ইন্টারেস্ট পাবো, বলা যায়। বুঝতে পারছো? তাহলে 1800 টাকা ব্যাংকে রাখলে আমি 90 টাকা ইন্টারেস্ট পাচ্ছি। এটা যদি আমি শূন্য কাটি, এটা করা যায়, 9 × 9 9 × 2 = 18। তাহলে আমি এটাকেই আবার বলতে পারি 20 টাকা ব্যাংকে রাখলে আমি 1 টাকা ইন্টারেস্ট পাবো। আমাদের এখানে সুদের হার নির্ণয় করতে বলা হয়েছে। সুদের হার মানে 100 টাকার 1 বছরের সুদ কত। 20 টাকা রাখলে 1 টাকা ইন্টারেস্ট পাবো। 100 টাকার 1 বছরের সুদ, অর্থাৎ 100 টাকা রাখলে আমি কত টাকা ইন্টারেস্ট পাবো, এটাই কিন্তু প্রশ্ন। এটাকে 5 দিয়ে গুণ করে 100 আসছে, তাই এটাকে 5 দিয়ে গুণ করে আমি বলবো ইন্টারেস্টের রেট হচ্ছে 5%, যেটা অপশান নাম্বার 1-তে আছে। বোঝা গেছে? পরীক্ষার সময় এত লেখা না, তোমরা সঙ্গে সঙ্গে কী করবে, 6 × 2 = 1200 টাকা আর 4 × 15 = 60 600 টাকা, 1200 600 1800 টাকা, তুমি ম্যাক্সিমাম এই লাইনটা শুরু করতে পারো। 1800 টাকায় 90 টাকা পাওয়া গেলে 20 টাকায় 1 টাকা, 100 টাকায় কতক্ষণ লাগে? 10-12 সেকেন্ডের মধ্যে হবে। একজন আমাকে কমেন্ট করো যে এত বড় কেন, কোথায় বড় আমাকে বলো। আমি যদি এইটা লিখে না বলি, যদি এইখান থেকে আমি শুধু বলতাম 1200 + 600 1800 টাকায় 90 টাকা, বুঝতে পারতে? পরের প্রশ্ন 19-এর প্রশ্নে বলেছে 800 টাকা 3 বছরে 920 টাকায় পরিণত হয়। যদি সুদের হার 3% বাড়ে তবে কত টাকা পাওয়া যাবে? দেখো, 3 বছরে 920 টাকা তুমি পাচ্ছ 800 টাকা রেখে। এবার সুদের হারটা বেড়ে গেল, তার মানে তুমি এই 920 টাকাটা পাবেই, উল্টে আরও কিছু এক্সট্রা পাবে। কতটা এক্সট্রা পাবে? বছরে 3% এক্সট্রা পাবে। বছরে 3% এক্সট্রা পেলে 3 বছরে কত পার্সেন্ট এক্সট্রা পাবে? 3 বছরে 9% এক্সট্রা পাবে। 9% এক্সট্রা কার উপর পাবে? মূল যে টাকাটা রাখা আছে তার উপর 9% তুমি এক্সট্রা টাকা পাবে। 800 9% মানে 72 টাকা, 8 × 9 = 72। তাহলে তুমি মোট কত টাকা পাবে? 992 টাকা, যেটা অপশান নাম্বার 3-তে আছে। বোঝা যাচ্ছে 920 টাকা তুমি পাবেই। 3% বেশি পাচ্ছ বছরেতে, তাহলে 3 বছরে কত পাবে? 9% বেশি পাবে। মূল টাকা যেটা ব্যাংকে রেখেছো তার 9% তুমি বেশি আরও পাবে। 920 টাকা তো পাবেই, উল্টে ব্যাংকে যেটা মূল টাকা রাখা ছিল তার 9% আরও অতিরিক্ত পাবে, অর্থাৎ 72 টাকা অতিরিক্ত পাবে। তাহলে তুমি মোট পাবে 920 + 72 = 992 টাকা। পরের প্রশ্ন 20-র প্রশ্নে বলেছে 10% সুদের হারে কত বছরে কোনো টাকার সুদের পরিমাণ আসলের 0.125 গুণ হবে? আসলের 0.125 গুণ হবে। 100 টাকা আসল ধরতে যেও না, কেন? এখানে দশমিকের পর 3 ঘর আছে, তাই আসলের পরিমাণ 1000 টাকা ধরে নাও। 1000 টাকা যদি আসল হয়, সুদ হবে এর 0.125 গুণ। 1000-কে 0.125 দিয়ে গুণ করলে হবে 125 টাকা। এটা হচ্ছে সুদ। বোঝা গেছে? এটা আসল। তাহলে 1000 টাকা রাখলে ইন্টারেস্ট পেতে চাইছি 125 টাকা, যেখানে সুদের হার হচ্ছে 10%। সুদের হার যদি 10% হয়, অর্থাৎ 1000 টাকা রাখলে প্রতি বছর আমি 10% অর্থাৎ কিনা 100 টাকা করে ইন্টারেস্ট পাবো। বোঝা গেছে? সুদের হার 10% মানে 1000 টাকা রাখলে আমি বছরে 100 টাকা ইন্টারেস্ট পাবো, কিন্তু আমি ইন্টারেস্ট পেতে চাইছি মোট 125 টাকা। আমি বছরে 100 টাকা করে ইন্টারেস্ট পাচ্ছি, পেতে চাইছি 125 টাকা, তাহলে আমাকে কত বছর রাখতে হবে, এটাই প্রশ্ন ছিল। 25 দিয়ে কাটো, তাহলে উত্তর হবে 1.14 বছর, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন 5% সরল সুদের হারে কত বছরে কোনো টাকা 50% বৃদ্ধি পাবে?
5% সরল সুদ মানে কি? বছরে 5 টাকা করে বাড়ছে, অর্থাৎ 5% বাড়ছে এক বছরে। এখানে বলেছে 50% বৃদ্ধি পাবে, অর্থাৎ 50% বৃদ্ধি পাবে কত বছরে, এটাই প্রশ্ন। এটাকে 10 দিয়ে গুণ করলে 50% হয়, তাই এটাকে 10 দিয়ে গুণ করে বলবে 10 বছরে 50% বৃদ্ধি পাবে, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন, জানুয়ারি মাসে 3500 টাকার মধ্যে এক ব্যক্তি 1500 টাকা 4% সরল সুদের হারে এবং 1000 টাকা 3% সরল সুদের হারে ধার দিল। বাকি টাকা কত শতাংশ সরল সুদের হারে ধার দিলে বছরের শেষে তার মোট টাকার উপর 5% আয় হবে? দেখো 3500 টাকা তিনি ধার দিচ্ছেন। কিভাবে? এক জায়গায় 1500 টাকা দিয়েছেন, এক জায়গায় 1000 টাকা দিয়েছেন, আর এক জায়গায় বাকি টাকা দিয়েছেন। 1500 প্লাস 1000 2500, মোট 3.5 আছে, তাহলে এখানে আরও 1000 টাকা হতে হবে। বুঝেছ? আমি 3500 টাকা 3 ভাগে যে ধার দিয়েছে সেটা প্রথমে দেখলাম। বলছে মোট টাকার ওপর 5% আয় করতে চাইছে। মোট টাকা কত? 3500, তার উপর 5% আয় করতে চাইছে। 3500-র 5% অর্থাৎ 175 টাকা তিনি আয় করতে চাইছেন এইগুলো থেকে, অর্থাৎ এই তিনটে আয়ের যোগফল 175 হতে হবে। বোঝা গেছে? প্রথমে এই 1500 টাকার ওপর 4% আয় হচ্ছে। 1500 টাকার 4% মানে কত? 60 টাকা, প্লাস পরেরটা 3% ইন্টারেস্ট, 1000 টাকার 3% অর্থাৎ 30 টাকা। এবার আমাকে বলো মোট 175 টাকা পেতে চাইছেন, এই দুটো টাকার ওপর 60 প্লাস 30 90 টাকা যদি ইন্টারেস্ট পেয়ে যান, তাহলে এইখানে কত টাকা ইন্টারেস্ট পাবেন যাতে করে 175 টাকা মোট ইন্টারেস্ট হবে? মোট ইন্টারেস্ট পেতে চাইছো 175, তার মধ্যে 60 প্লাস 30 90 ইন্টারেস্ট পাওয়া হয়ে গেছে, তাহলে তোমাকে এখনও 85 টাকা ইন্টারেস্ট পেতে হবে এই টাকার ওপর। 1000 টাকায় 85 টাকা ইন্টারেস্ট যদি হয় তাহলে 8.5% ইন্টারেস্ট রেট হচ্ছে, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বুঝে যাচ্ছে? অথবা তোমরা এইভাবেও ভাবতে পারতে যে 1000 টাকায় ইন্টারেস্ট হচ্ছে 85 টাকা, 100 টাকায় কত? এদিকে একটা দশমিক সরিয়ে দাও, তাহলে এদিকে একটা দশমিক সরিয়ে দাও, তাহলে আমি বলবো 100 টাকায় 8.5% ইন্টারেস্ট, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন, 23-এর প্রশ্নে বলেছে 1500 টাকা 4 বছরের সুদের পরিমাণ 30 টাকা এবং 8 বছরের সুদের পরিমাণ 60 টাকা হলে সুদের হার কত? বেকার বাড়িয়েছে অঙ্কটা। 1500 টাকার 4 বছরের সুদ যদি 30 টাকা হয়, 1 বছরের সুদ কত হবে? 30কে 4 দিয়ে ভাগ করলে 7.5। বোঝা যাচ্ছে? 1500 টাকা 4 বছরের সুদ 30 টাকা হলে 1 বছরের সুদ হবে 30কে 4 দিয়ে ভাগ করো 7.5। সুদের হার মানে 100 টাকার 1 বছরের সুদ কত? তাই তো, এটাকে 100 করতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে? 15 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকেও 15 দিয়ে তোমাকে ভাগ করে তুমি উত্তর বলবে 0.5%, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন, কোনো টাকার 15% সরল সুদের হারে 3 বছরের সরল সুদের পরিমাণ এবং অপর একটি নির্দিষ্ট পরিমাণ টাকার 12% সরল সুদের হারে 5 বছরের সরল সুদের পরিমাণ সমান হলে আসল টাকাগুলির পরিমাণের অনুপাত কত? প্রথমে মনে করো আসল টাকা ছিল এক্স, 15% হারে 3 বছরের সুদ কত হবে? 3 15 45%, অর্থাৎ এক্স যদি আসল টাকা হয় আমি 45% ইন্টারেস্ট পাচ্ছি। আবার পরে আর একটা টাকা আছে, সেটা আমি ওয়াই মনে করছি, প্রতি বছর 12% হারে 5 বছরে ইন্টারেস্ট কত হবে? 5 12 60%, তাহলে অপর একটা টাকা ওয়াই, তার 60%-এর ইন্টারেস্ট হবে এইটা। বলেছে এই ইন্টারেস্টগুলো সমান, তাই আমি ইন্টারেস্টগুলোকে সমান করে দিলাম। এখানে পার্সেন্টেজের সঙ্গে পার্সেন্টেজ কাটো, 15 দিয়ে কাটলে এটা হবে 3 আর 4, তাহলে এক্স বাই ওয়াই এই রেশিও হবে 4/3, অর্থাৎ আসল টাকাগুলোর রেশিও হবে 4:3, যেটা অপশান নাম্বার 1-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন দেখো। মোট 600 টাকা 2 ব্যক্তিকে ধার দেওয়া হলো। প্রথম জনকে 5% সরল সুদের হারে এবং দ্বিতীয় জনকে 10% সরল সুদের হারে ধার দিয়ে 1 বছর পর মোট দুজনের কাছ থেকে 40 টাকা সুদ পাওয়া গেলেও প্রথম ব্যক্তিকে কত টাকা ধার দেওয়া হয়েছিল? দেখো এই প্রথম ব্যক্তি, এই দ্বিতীয় ব্যক্তি। প্রথম ব্যক্তিকে 5% হারে, দ্বিতীয় ব্যক্তিকে 10% হারে ধার দেওয়া হয়েছে। 600 টাকার 1 বছরে সুদ পাওয়া গেছে 40 টাকা। দেখতে পাচ্ছ 600 টাকা 1 বছর রেখে 40 টাকা সুদ পাওয়া গেছে। তাহলে সুদের হার কত? অর্থাৎ 100 টাকার 1 বছরের সুদ কত হবে?
এটাকে 6 দিয়ে ভাগ করে 100 আসে, তাই এটাকে 6 দিয়ে ভাগ করে আমি বলবো সুদ পাওয়া যাবে 40/6 টাকা, অর্থাৎ 20/3 টাকা। সুদের হার 20/3% আমি দেখলাম, অর্থাৎ ওভারঅল 600 টাকার ওপর 20/3% ইন্টারেস্ট পাওয়া গেছে। অ্যালিগেশন প্রসেসে অ্যাভারেজ যে ইন্টারেস্টটা পাওয়া যায় অর্থাৎ 20/3%, এটা মাঝখানে বসবে। তোমরা অ্যালিগেশন প্রসেস জানো, 5%, 10% আর ওভারঅল যে ইন্টারেস্ট পাওয়া যায় সেটা এখানে থাকে। এবারে দেখো এখানে একটা ফ্র্যাকশান আছে, এই 3 দিয়ে এই 3টে সংখ্যাকেই গুণ করে দাও। 3 দিয়ে 5কে গুণ করলে 15, 3 দিয়ে 10কে গুণ করলে 30 এবং 3 দিয়ে এটাকে গুণ করলে 20, এরকম জিনিসটা ছিল। অ্যালিগেশন প্রসেস ক্রস বিয়োগ করব, তাহলে এটা কত হবে? 2:1। এই যে 2:1 হলো, এই রেশিওতে প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তিকে টাকা দেওয়া হয়েছিল, অর্থাৎ মোট 2/1 3 ইউনিট টাকা ধার দেওয়া হলে তার মধ্যে প্রথম ব্যক্তিকে দেওয়া হয়েছিল 2 ইউনিট, দ্বিতীয় ব্যক্তিকে দেওয়া হয়েছিল 1 ইউনিট। মোট 3 ইউনিট টাকা ধার দেওয়া আছে, কিন্তু প্রশ্নে বলা আছে 600 টাকা ধার দেওয়া হয়েছিল। তাহলে 3 ইউনিটের ভ্যালু 600 টাকা হলে 1 ইউনিটের ভ্যালু 200 টাকা। বলেছে প্রথম ব্যক্তিকে কত ধার দেওয়া হয়েছে? প্রথম ব্যক্তিকে 2 ইউনিট ধার দেওয়া হয়েছে, যার মান হচ্ছে 400 টাকা। তাহলে উত্তর হবে 400 টাকা, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।